দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের যে আয়নাঘর, এই আয়নাঘরে যারা অতিথি হয়ে আসেন তারা সৌভাগ্যক্রমে আয়নাঘরের নির্যাতনের শিকার হয়ে প্রাণে বেঁচে এসেছেন এমন ব্যক্তিবর্গ আমাদের এখানে অতিথি হয়ে আসেন। আমাদের এখানে অতিথি হয়ে আসেন যারা এখনও তাদের স্বজনের অপেক্ষায় আছেন, সেই সমস্ত ভুক্তভোগী পরিবার। আমরা আরও স্বাগত জানাই যারা এই আয়নাঘর নিয়ে কাজ করেছেন, আয়নাঘর বন্ধের দাবি জানিয়েছেন, যারা মানবাধিকার রক্ষায় কাজ করেছেন, সে সমস্ত মানুষদেরকে আমরা অতিথি করি। আজকে আমাদের সামনে এমন দুজন মানুষকে আমরা আলোচনার জন্য স্বাগত জানিয়েছি যারা নিজেরা আয়নাঘরের ভয়ঙ্কর নির্যাতনের শিকার। তাদের একজন সৈয়দ সাদাত আহমেদ, যিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত, অর্থাৎ তখনকার বিরোধী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। সেই অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, অমানসিক নির্যাতন চালানো হয় তার উপর। তিনি সেই আয়নাঘরে অন্ধকার প্রকোষ্ঠে 130 দিন বন্দী ছিলেন। আমরা শুনবো তার কথা। আমরা আরেকজন মানুষকে আজকে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনি আনিসুর রহমান খোকন। তিনি 2015 সালে ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। তখনকার বিরোধী মতকে দমানোর জন্য, ছাত্র দলকে দমানোর জন্য, রাজপথে যেন না নামতে পারে, সেই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যেন কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে, সেজন্য আনিসুর রহমান খোকনকেও গুম করা হয়। তাকে দীর্ঘদিন আয়না ঘরে বন্দি রেখে ভয়ঙ্কর নির্যাতন চালানো হয়। আনিস, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা সাদাত ভাই, আপনার কাছে প্রথমে যেতে চাই যে সময়টাতে আপনাকে তুলে নেওয়া হলো, কি অপরাধে, কেন, কি বলে আপনাকে তুলে নিয়ে যাওয়া হলো? আমার প্রথমত বলে দিই, আমি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য। আর আমাকে কোনো কারণ দেওয়া হয়নি বা বলা হয়নি। তখনও আমরা বিরোধী দলে, আওয়ামী লীগ সরকার তখন সরকার গঠন করে সরকার চালাচ্ছে। আর এই গুম খুনের ব্যাপারটা তখন মাত্র শুরু হয়। অ্যান্ড আমারটা ঘটেছে যে আমি আমার ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে ধানমন্ডি মাঠ পর্যন্ত যাচ্ছিলাম যে ওকে খেলতে নামাই দিয়ে অফিসে যাব, পরে আসার সময় ওকে উঠায় নিব। তো ঠিক র্যাডিসন ক্রস করার পরে একটা বেন্ট রোড আছে যেটা সেনানিবাসে ঢুকে যায়। তো ওই শর্ট অফ দ্যাট ক্যান্টনমেন্ট গেট আমাকে গাড়িটাকে 3টা মাইক্রোবাস দিয়ে চাপিয়ে ফেলা হয়। চাপিয়ে ফেলার পরে আমি ফার্স্টে মনে করলাম যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ট্রাফিকের কোনো কারণে, তো আমি গাড়িটা স্লো করি। স্লো করার পরে দেখা গেল যে ওই রাস্তায় আর কোনো গাড়ি আমি দেখলাম না। তখন আমি বুঝলাম যে এটা ইন্টেনশনাল কিছু একটা ঘটতে যাচ্ছে। তো 3টা মাইক্রোবাসই টিন্টেড ছিল। 3টা মাইক্রোবাস থেকে লোকজন নেমে আসলো। সবাই সিভিল ড্রেসেই ছিল। সিভিল ড্রেসে হাতে তাদের অস্ত্র ছিল। তো ওটা দেখে আমি আরও ক্লিয়ার হলাম ব্যাপারটা যে অনেক জটিল। এবং তারা গাড়িতে বাচ্চা দেখে তারা অস্ত্র কাট করে নেই বা এম করে নেই, নিচে রেখেছে তাতে আমি যেন এটা ভিজুয়াল করতে পারি। তো এটা তখন পাশে এসে আমাকে দরজায় নক করাতে আমি বললাম যে এনি প্রবলেম। তো তখন বললো যে আপনাকে আমাদের সাথে আসতে হবে। তো আমি বললাম যে বিষয়টা কি আর আপনার পরিচয়টা কি। তো বললো বিষয়টা আমরা পরে আলাপ করব। পরিচয় বলতে সে তার আইডি কার্ড বের করে দেখালো।
আইডি কার্ড দেখানোর পরে আমি শুধু একটা কথাই বললাম যে ঠিক আছে, কেন ওই পরিস্থিতিতে আমি বুঝতেই পারছি যে আমার ওখানে তেমন একটা কিছু করার নাই। কি আইডি কার্ড দেখালো, কোন সংস্থার আইডি কার্ড? প্রশাসনিক একটা গোয়েন্দা সংস্থার আইডি কার্ড দেখালো। তো যেহেতু আমি ড্রাইভিং সিটে অ্যান্ড আইডি কার্ডটা মানে আপনার ওয়েস্টের কাছ থেকে নিয়ে দেখালো, তো একটা ডিস্টেন্সে দেখেছি আমি। তো আমি বুঝলাম যে এটা সরকারি আইডি কার্ড। তো তখন আমাকে তার নিজের নাম বলল, বলাতে আমি যদিও একটা সেনাবাহিনী পরিবারের সদস্য, তো আমি কিছুটা হলেও বুঝতে পারি যে সেনাবাহিনী বা সংস্থাগুলো কিভাবে অ্যাটিটিউডটা করে, বিহেভিয়ারটা করে। জি। তো আমি তখন তাদেরকে একটা কথাই বললাম যে আমার ছেলেকে আমার বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন, কারণ ছেলের তো কোনো এখানে ইনভলভমেন্ট নাই। এখন তো বললো যে ঠিক আছে, আপনার গাড়িতে আরেকজন আছে, ড্রাইভারকে বলেন। আমি বললাম ওটা ড্রাইভার না, ওটা ছেলের সাথে থাকে, বাচ্চা ছেলে খেলতে যাবে মাঠে, সাথে থাকবে। তো বললো আচ্ছা আমরা ব্যবস্থা নিচ্ছি, ও বাসায় পৌঁছায় যাবে। আমি বললাম যে আপনি যদি ইনশিওর করেন বাসায় চলে যাবে, ছেলেকে বাসায় দিয়ে দিবেন, আমি আপনাদের সাথে আসছি। তারপর নেমে আমি হেঁটে গেলাম। আপনার ছেলে কোন ক্লাসে পড়তো তখন? তখন ওর বয়স 14 থেকে 15 হবে। তো ক্লাস 8-9 এরকম, ক্লাস 8 পড়ে মনে করেন। তো অবভিয়াসলি সেও একটা ট্রমার ভিতরে চলে গেল, সাথে সাথে ভয় আতঙ্কে হয়ে গেছিলো। তো আমি ওকে শুধু বললাম যে ঘাবড়াও না, তোমাকে কিছু করবে না, আঙ্কালরা তোমাকে বাসায় পৌঁছায় দিবে, আর আমি আসছি, এতটুকু বলতে পারলাম আমি ওকে। মানে সেই মুহূর্তটা মানে আপনার কাছে মানে মানে কিভাবে মানে কিভাবে পার করলেন যে আপনি আপনার ছেলের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছেন? সেই মুহূর্তে আসলে ওটা তো আর কিছু আমার বলার নেই, আমার তো ওখানে কিছু করার আর নাই। আমি ওখানে কিছু করলে চেলেও কিছু করতে পারছি না। আমার তখন একটাই ফোকাস ছিল যে বাচ্চাটা যেন সুস্থ অবস্থায় বাড়ি যায়, বাচ্চাটা যেন নিজের পরিবারের কাছে যায়। তারপরে আমি যখন নেমে আসলাম, আমাকে মাইক্রোবাসে উঠালো। মাইক্রোবাসে বসার সাথে সাথে পিছের সিটে একজন ছিল যে চোখটা বেঁধে দিল। সামনে সিটে চোখ বাঁধার আগে মাইক্রোবাসের দরজাটা বন্ধ করছিল। তো যখন বন্ধ করছিল আমি ছেলের দিকে তাকিয়েছিলাম। তো সরি, তখন ভাবলাম যে হ্যাঁ, তখন ভাবলাম যে এটাই হয়তো শেষবার, এবার ওকে দেখছি। মানে ওরা আপনার ছেলের সামনেই এটা করলো? জি। মানে একটুও সময় নিল না? না। আর মাইক্রোবাসে বসার পরে দরজা লাগিয়ে দেওয়ার সাথে সাথে পিছে থেকে একজন চোখ বেঁধে দিল। সামনের সিটে একজন বলল যে আপনি হাতটা সিটে রাখেন, সিটে রাখার সাথে সাথে হ্যান্ডকাফ করে দিল। তো তারপর তো আমি আর জানি না। এই দৃশ্য আপনার ছেলে দেখলো? মানে এই দৃশ্য আপনার ছেলে দেখলো? ও বেসিক্যালি এটার পরে অনেক ট্রমায় ছিল। আমি যতটুকু পরে এসে শুনেছি যে ওর বেশ কিছু সময় লেগেছে, বছর লেগেছে এটা থেকে বের হয়ে আসতে। আনিস ভাই, আমরা আপনার একটা স্টোরি আমরা পড়লাম এই অনুষ্ঠানে আসার আগে। 2014 সাল 15 সাল বিরোধী মত হিসেবে আপনাদের স্বাভাবিক জীবনযাপনটাই ছিল অস্বাভাবিক। সেই সময়টা আপনারা কিভাবে অতিক্রম করতেন, কোথায় থাকতেন, কিভাবে থাকতেন? আসলে আন্দোলনের সময় পুরো সময়টাই সরকার এত বেপরোয়া ছিল, যেভাবে মানুষ মারতে ছিল, গুম করার তাদের প্রবণতা যখন শুরু হলো, তখন থেকে আমার দুই সহযোদ্ধা আমি গুম হওয়ার আগে গুম হয়েছিল, মাহমুদ, ফারুক। ওরা যখন ফিরে আসলো, আসার পরে বলল যে ভাই ওরা কিন্তু আপনাকে গুম করবে, এটা কিন্তু ওরা একদমই সিরিয়াস, আপনাকে নিবেই, কারণ আমরা আপনার কর্মী। ওরা বুঝতে পারছে আন্দোলনে আপনার বিরাট একটা পার্টিসিপেট থাকে,
আপনাকে ওরা টার্গেটে রাখছে। আপনি তখন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক থেকে মাত্র বিদায় হলাম। তো আমরা আসলে পুরো সময়টাই ধরেন আমি ম্যাক্সিমাম সময়টাই গাড়িতেই ঘুরে বেড়াতাম। দিনের বেলা রেস্ট নিতে হলে ম্যাক্সিমাম সময় নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী নৌকায় একা একাই থাকতাম, নৌকায় ফোন টোন সব গাড়িতে রাখতাম। ফোন চালু থাকলে তখন আমি মুভমেন্টের উপরে থাকতাম। সকল সময় একটা ভয় কাজ করতো, একটা আতঙ্ক থাকতো যে কখন তুলে নিয়ে যায়। বিভিন্ন সময় অ্যাটেম্প নিছে, অনেক নেতৃবৃন্দ যারা ছিল ডিবিতে র্যাবে তারা বিভিন্নভাবে খবর পাঠাইতো কোর্টে আসলে যে খোকনকে সাবধান থাকতে বললে ওরা কিন্তু নিয়ে যাবে, তারা চ্যালেঞ্জ করছে, ওকে নিবেই। তো এ থেকেই আমি আসলে কখনোই পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করতাম না। আমি সবসময় একটা মুভমেন্টের মধ্যে থাকতাম। আন্দোলন সংগ্রাম তো করতে হবে, নেতাকর্মীদেরকেও সাহস যোগাতে হবে, হ্যাঁ, দলের এই পরিস্থিতিতে ভূমিকা রাখতে হবে, সেটা মাথায় রেখেই সবসময় মুভমেন্টের উপরে থেকেই নেতাকর্মীদের সাথে মুভমেন্ট করতাম। তার একটা মানে আপনি ওদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন ছিলেন? আসলে আমি তো 2010 সালে আপনি একটা ছবি দেখেছেন, কালো সাদা একটা কাপড় দিয়ে আমাকে চোখ বেঁধে ডিবি নিয়ে গেছিল রাস্তা থেকে এক হরতালে সকালে। ওইখান থেকে ওরা নেওয়ার পরে ওই সময় আমাকে 23টা মামলা দেয় 17 দিনে। পরে আমি যখন জামিন হই তখন ওরা আমাকে আবার রিঅ্যারেস্ট করে, জেলগেট থেকে রিঅ্যারেস্ট করে নিয়ে যায়। রিঅ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে আবার রিঅ্যারেস্ট করে, পরে আমি হাইকোর্টের একটা রিট করে পরে বেরিয়ে আসি। তারপর থেকেই মানে আন্দোলন সংগ্রামে ওনারা জানতো যে দেশনায়ক তারেক রহমানের সাথে সরাসরি আমার একটা সম্পর্ক আছে, একটা যোগাযোগ আছে। ওরা মনে করতো যে ওনার নির্দেশ আমি ফলো করবই। এটা কি স্বাভাবিক না যে আপনি তার ছাত্র সংগঠনের এত বড় নেতা, তার সাথে তো আপনার যোগাযোগ থাকবেই? সে আর সব কিছু মিলে ধরেন আমি 12 সালে গ্রেপ্তার হইলাম, 15 সালে গুম হলাম, 18 সালে গুম হলাম, তারপরে আবারও গ্রেপ্তার হলাম। মানে এটা আমি জানি না কেন ওরা আমাকেই টার্গেট করছে। আপনার যখন আমাকে গুম করে সেদিন আমার 5 জন কর্মীর সাথে আমার মিট হওয়ার কথা। 6ই মার্চ 2015। ওটা ছিল মেট্রো শপিং মল মাস্টার মাইন্ড স্কুলের গেট। ওখানে যখন আমার গাড়িটা রাখা হয় ওইখানে আমি আমার 6 জন কর্মীর সাথে মিট করার কথা। তখনই আমি সামনে গাড়িটা রাখার পরেই রিয়াজ নামে আপনার এক কর্মী কর্মী আছে। আপনাকে ফোন দিয়েছিল। হ্যাঁ, তো আমি যখন আমার সাথে যে ছিল জনি, ওকে বললাম কি তুমি একটু নেমে দেখো রিয়াজ কিভাবে আসে, ওকে রিসিভ করো। তো যখন এটা বলার পরে ও নেমে গেছে, নেমে যাওয়ার পরেই ও যখন মার্কেটে ঢুকছে তখন ওকে ওরা বলছে যে জনি ভাই আপনাকে খোকন ভাই উপরে ডাকে। খোকন ভাই তো আমাকে উপরে বলে নাই, সে তো গাড়িতে। বলে না আপনাকে উপরে নিয়ে যেতে বলছে। মানে ওরা আমার ছোটো ভাই সেজে জনিকে অন্যদিকে নিয়ে গেছে। তো আমি তখন আমি হঠাৎ করে আমার চোখে চোখ পড়লো, দেখলাম 2টা লোক চোখ সরাই ফেলছে আমার চোখ। তখন আমি গাড়িতে ড্রাইভার বসে, আমি তার পিছনেই আমি বললাম টান দাও। এই কথা বলে ওরা বুঝে ফেলার সাথে সাথে আমি টান যখন গাড়িটা দিছি ওরা মোটরসাইকেল এনে সামনে রেখে দিছে। তারপরে সিভিলে চতুর্দিক দিয়ে এসে একদম ঘিরে গেটটা খুলে 2 সাইড দিয়ে 2 জন বসে বললো। আমি বললাম আপনারা কে? বললো এখন ভাই আমরা র্যাবের লোক। আমি বলছি প্রমাণ? পরে কার্ড দেখাইলো। দেখানোর সাথে সাথে পিছনে হ্যান্ডকাপ পরে টুপি, কালো টুপি পরাই দিল, 2টা পরাই দিল। পরাই দেওয়ার পরে আমি বুঝলাম যে সামনে পিছনে ওদের আরও সিভিলে অনেকগুলো গাড়ি আছে। তো আমার গাড়িটাই ওরে ড্রাইভার কষ্ট থেকে সোজা চালায়, একটা সময় গিয়ে ওই গাড়ির থেকে একটু গ্যাপে গিয়ে ওই গাড়ি থেকে তুলে নিয়ে ওদের গাড়িতে তুলে নিয়ে হয়তো মোহাম্মদপুরে একটা ক্যাম্পাস, ওইখানে 1-2 ঘন্টা রাখলো। তারপরে রানা রিয়াজ আগেই অ্যারেস্ট হয়ে গেছিল ওইখান থেকে। তারপর রানা রিয়াজকে ওখান থেকে অ্যারেস্ট করলো? তার আগের দিন অ্যারেস্ট করছিল ওদের। আচ্ছা, ওদের ফোনেই আমি যখন ফোন দিছি তখনই আর কি ওরা আমাকে পেয়ে গেছে। তারপরে তো ওইখান থেকে মনে হয় কোনো একটা জায়গায় নিয়ে গেল, র্যাব হেডকোয়ার্টার। ওইখানেই শুরু হলো নির্যাতন। 10-12 দিন, তখন তো চেঞ্জ ছিল না, 10-12 দিন নির্যাতন। মানে সাদাত ভাইকে যেই তরিকায় যে প্রক্রিয়ায় তুলে নিল, আপনাকেও সেম প্রক্রিয়ায়? সব সিভিল, চতুর্দিকে গাড়ি থাকে তাদের। তারা সুযোগ বুঝে আর কি, যখন মনে করে যে এখানে একটু সেফ সাইড মনে করে তখন নিয়ে যায়, গাড়ি চাপিয়ে দেয় অথবা তারা নিজেরা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। হ্যাঁ, ওইরকমটাই। তো মোহাম্মদপুর ক্যাম্পে যে আপনাকে নিয়ে গেল, আপনি বুঝলেন কিভাবে?
বুঝলাম কিভাবে, তখন আমাকে গামছা দিয়ে বাঁধে নাই। ওদের হলো নিয়ম হচ্ছে একটা গামছা দিয়ে আগে বাঁধে, তারপরে হলো টুপি পরে। তখন শুধু টুপি পরেছে। আমি বুঝতেছিলাম আমি কোথায় যাচ্ছি, কারণ ওইখানে আমার বাসা। আমি বুঝতেছিলাম যে আমি কোথায় যাচ্ছি। ওইখানে ওদের একটা ফিজিক্যাল কলেজ আছে না, ওইখানে, মোহাম্মদপুর হ্যাঁ শারীরিক ওইখানে নিয়ে, ওইখানে নেওয়ার পরেই ওরা বললো যে রানা রিয়াজ আমাদের এখানে। তখনই আমি বুঝছি। পরে ওইখান থেকে নিয়ে গেছে অন্য একটা জায়গায়, ওইখানে নির্যাতনটা হয়েছে। স্কুল পড়ুয়া ছেলের সামনে থেকে জি। আপনাকে তুলে নেওয়া হলো, আপনার ছেলে দেখলো আপনি ভারাক্রান্ত হচ্ছেন, সেই সময়ের গল্প এখন বলে আপনার ছেলের সামনে থেকে আপনাকে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে কোথায় নিয়ে যাওয়া হলো, তারপরে কি নেমে আসলো আপনার উপরে? গাড়িতে উঠানোর পরে গাড়ি যখন দরজা বন্ধ করে যখন ওরা গাড়ি স্টার্ট দিল, তারপর স্বাভাবিকভাবে তারা গাড়িটাকে বেশ কিছুক্ষণ 45 মিনিট 1 ঘন্টার মতো গাড়ি এদিক ওদিক ঘুরানো, মানে ঘুরাচ্ছে। তাতে আমি যেন রাস্তা, বা যেহেতু আমরা নিজেরাও গাড়ি চালাই, আমাদের গাড়ির রাস্তাঘাটে কিছুটা মাপ আছে কোন দিকে কি, তো এই রাস্তা যেন আমি উল্টায় ফেলি বা গুলায় ফেলি। তো কিছু দূর রাস্তা নর্মাল ছিল, প্লেন ছিল, কিছু দূর রাস্তা ভাঙা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, সব মিলায় আর কি। তো এরকম 45 মিনিট 1 ঘন্টা চলার পরে গাড়িটা এসে থামার পরে গাড়ি থেকে নামানো হয়। তো নামানোর পরে আমি ফিল করি পায়ের মধ্যে যে গুঁড়া গুঁড়া পাথর বা এরকম কিছু। তো এটা ফিল করার সাথে সাথে হয়তো মাথায় চিন্তায় আসলো যে আল্লাহ জানে কোথায় নিয়ে যাচ্ছে, বা কি কারণে নিয়ে যাচ্ছে, বা কি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তো 2-3 ধাপ ফেলতে না ফেলতেই সিঁড়ি আসলো পায়ে। তো এখন সাধারণত আপনি যখন গাড়ি থেকে নামার পরে হাঁটবেন, আপনি নিশ্চয়ই মাটিতে নেমেছেন, মাটিতে হাঁটছেন। তারপরে যখন সিঁড়ি এসছে, সিঁড়িটাও আপনার নিচের দিকে নেমে যাচ্ছে হেঁটে, তো স্বাভাবিক আপনি মাটির নিচের দিকে কোথাও যাচ্ছেন। তো অনেক দূর হেঁটে যাওয়ার পরে একটা রুমের মধ্যে এসে বসানোর পরে চোখ খুললো, হ্যান্ডকাফ খুললো, খোলার পরে দেখলাম যে একটা বন্ধ ঘর, একটা দরজা আছে, গ্রিলের দরজার সাথে একটা কাঠের দরজা, 4-5 জন লোক দাঁড়ানো যারা আমাকে নিয়ে এসছে। আমাকে বলল যে আপনি এখানে বসেন, আমাদের বড় সাহেবরা আপনার সাথে কথা বলবে, কিছু ব্যাপার আছে, কিছু জিনিস আমরা আপনার সাথে ক্লিয়ার করব। যদি সব কিছু স্যাটিসফাইং ক্লিয়ারড হয়ে যায় আপনাকে আমরা ছেড়ে দিব। তো আমি বললাম যে তো ভালো কথা, তো এখনই এখানে বসার কি আছে, ওখানে এখনই যেতে পারি, চলেন ক্লিয়ার করে ফেলি। তো তখন তারা বলল যে আপনার এত উত্তেজিত বা এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, এত হওয়ার কিছু নাই। তখন এটা বলে পাশে একটা গেঞ্জি একটা লুঙ্গি দিয়ে বলল যে আপনি আপনার কাপড়টা পাল্টায় এটা পরে নেন, কাপড়টা চেঞ্জ করে কাপড়টা এদিকে রেখে দেন আর ওটা পরে নেন। তো আমি তখন তাদের সাথে একটু আর্গুমেন্টিভ করলাম যে কেন, কিসের জন্য। তো বলল যে না, আপনার এটা ক্লিয়ার হতে কিছুদিন সময় লাগবে। তো তখন আমি বুঝলাম যে ব্যাপারটা গভীরে যাচ্ছে, এখানে আর কথা বাড়ায় আমার তেমন একটা কোনো লাভ হবে না। তো তখন তাদের সাথে আমি আর কোনো কথা বাড়াইনি, তারা রুম ছেড়ে চলে গেল, গ্রিলের দরজাটা বন্ধ করে দিল। তারপরে আমি চেঞ্জ করে ফেলার পরে বেশ কিছুক্ষণ 2-3 ঘন্টা তারা কেউ আসে নাই। আমি অবভিয়াসলি আমার একটা প্যানিক মুড ছিল, অ্যান্ড এরপরে কয়েকজন আসলো আবার রুমে এসে আবার হ্যান্ডকাফ করলো, চোখ বাঁধলো, বেঁধে আমাকে একটা হাঁটায় দূরে একটা রুমে নিয়ে গেল। যেই রুমে ঢুকার সাথে সাথে আমি বুঝতে পারছি যে চারদিক দিয়ে মানে কোনো শব্দ নাই, একদম নিঃশব্দ একটা বন্ধ একটা রুম। আর কোথাও থেকে হয়তো একটা ঠান্ডা এসির বাতাস হচ্ছে, মানে কোনো হয়তো একটা অফিস রুম বা কিছু যেখানে আর কোনো আওয়াজ নাই। আর আমি ওখানে আওয়াজ দিলেও ওখানে কোনো আওয়াজ বের হবে না বা একো হবে না, এরকম একটা আমি পাচ্ছি। তো
তো আমাকে একটা বেঞ্চের মধ্যে বসালো, ছোট টুলের মধ্যে বসানোর পরে তো চোখ টোক কিছুই খুলে দেয়নি। বসানোর পরে কিছুক্ষণ পরে এক দুইটা আওয়াজ আসলো, তো বুঝলাম যে ওখানে সামনে 2-3 জন বসা আছে। তো 2-3 জন আমার নাম চেক করলো, ভেরিফাই করলো, বাপের নাম, ভাইয়ের নাম, আত্মীয় স্বজন সবার পরিচয় দিল, মানে যে তারা সব জানে এটা বুঝাই দিল, বাচ্চারা কে কোথায় কি করছে সব বুঝাই দিল। তারপর শুরু হলো তাদের প্রশ্ন করা যে আপনি এটার বিষয় কি জানেন, ওটার বিষয় কি জানেন। তো আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য হয়ে আপনার দায়িত্ব কি, আপনি কি করছেন, বা এখন এই সরকারে আপনার এত চারদিকে আসা যাওয়া কেন, আপনি কেন এত দৌড়ভাগ করছেন। তো আমি রাজনীতির পাশাপাশি আমি ব্যবসাও করি, আমার ব্যবসাও আছে, ব্যবসাও চালাই। তো ব্যবসার ক্ষেত্রেও আমি দেশ বিদেশ যাই, ব্যবসার ক্ষেত্রেও আমি অনেক মানুষের সাথে উঠা বসা হয়, অনেক মানুষের সাথে আমার, অনেক এমবাসির সাথে আমার ভিসা চেতে হয়, আসতে যেতে হয়, সব কিছুই করতে হয়। তো আমি এক্সপ্লেন করলাম যে ব্যবসার খাতিরেও তো মানুষকে ট্রাভেল করতে হয়, ব্যবসার খাতিরেও মানুষ অনেক কিছু করে। তো তারা কোনোটাই মেনে নিল না। তারা বললো যে না, আপনি কোনো উদ্দেশ্য নিয়ে, আপনি যেহেতু নির্বাহী কমিটির সদস্য, আর আপনাকে নিশ্চয়ই এমন কোনো উদ্দেশ্য দেওয়া হয়েছে যেটা আপনি পুরা করছেন, যেটার পিছে আপনি ছুটছেন। তো এই উদ্দেশ্যগুলো কি? তো আমি বললাম যে আমি এগুলো কিছুই জানি না, আমাকে এটা মানে এই ইয়েটা বলে আমার কোনো লাভ নাই। তো স্বাভাবিকভাবে তারা তো কোনোটাই বিশ্বাস করে নাই। তো আমাকে তখন সময় দিল যে দেখেন, আপনি যদি চান সরাসরি আমাদের বলতে পারেন, আপনার জন্য ভালো। আর যদি আপনি না বলতে চান, তাহলে আপনার কাছে কি করে কথা বের করতে হয় আমরা সেটা জানি। তো এটা বলে তারপর সাধারণত তাদের যেটা নির্যাতন, বা আপনি যেইভাবেই বলেন, যে তাদের মাইন্ড গেম, ফিজিক্যাল টর্চার, সব কিছু সময়ের সাথে, প্রক্রিয়ার সাথে ওইভাবে তারা শুরু করে। কিন্তু আমি একটা জিনিস যেটা বলবো যে আমি খোকন ভাইয়েরটা বলতে পারবো না, বাট ওনারটা উনি জানবে বেশি। আমি একটা জিনিস বলবো যে যখন আমার সাথে কথা বলছিল, আমার তো চোখ বাঁধা ছিল, হাত হ্যান্ডকাফ ছিল, সামনে থেকে যে ভয়েসগুলো আসছিল আমি বুঝতে পারছিলাম যে একজন সিনিয়র আছে, একজন জুনিয়র আছে, একজন অতি জুনিয়র আছে। আমি এটা বুঝতে পারছি। 3 ক্যাটাগরির কর্মকর্তারা আছেন, আর তাদের 3 জনের টেম্পো ডিফারেন্ট লেভেল। একজন একটু মানে সফট করতে চাচ্ছে, একজন একটু অ্যাগ্রেসিভলি ভয় দেখাতে চাচ্ছে, একজন হয়তো আমাকে খুব হিংস্র ভাবটা দিতে চাচ্ছে। তো সবচেয়ে বড় জিনিস যেটা আমার কাছে লেগেছিল, যে আমরা যারা বাংলা ভাষা বলি, আমরা সমাজে বন্ধুরা, মানে আমরা যখন কথা বলি, বন্ধুরা যখন কথা বলি, স্কুল কলেজে আমরা চলতি বাংলা ব্যবহার করি। বাড়ি ঘরে হয়তো বাপ মার সামনে আমরা শ্রদ্ধা দিয়ে একটু আপনি ভদ্রভাবে কথা বলি। আত্মীয় স্বজন, মেহমানদারি, দাওয়াত পানিতে গেলে আমরা শুদ্ধ বাংলায় কথা বলি। তো আমার কাছে কেন জানি লাগলো যে তাদের বাংলা ভাষার মধ্যে কিছু অন্য টানও ছিল। তখন আমার কাছে জিনিসটা লাগলো যে আমি আসলে কোথায় আছি, কারা আমাকে আসলে প্রশ্ন করছে। তো তার মানে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি না, আমি আপনাকে সরাসরি বলছি। হ্যাঁ, যখন ইন্টারোগেশন করা হলো, তাহলে এখানে অন্য দেশের কেউ ছিল, থাকতেও পারে, আমি তো, আমার চোখ বন্ধ, আমি তো জানি না। ওকে, আপনার গল্প শুনবো আমরা। খোকন ভাই, আপনার কাছে যাই, যে সাদাত ভাই যেই প্রক্রিয়ার ভিতর দিয়ে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হলো, আপনাকে আপনি বলছেন যে আপনাকে সাত মসজিদ রোড থেকে যে র্যাবের যে ক্যাম্প অফিস আছে শারীরিক শিক্ষা কেন্দ্রের পাশে, সেখান থেকে আপনাকে কোথায় কিভাবে নিয়ে গেল, তারপরে কি হলো আপনার সাথে? ওখান থেকে তখন তো আমাকে চোখে ওখানে গিয়ে আর একটা টুপি পরালো, ডাবল কালার টুপি, পিছনে হ্যান্ডক্যাপ, পিছনে হাত নিয়ে গেল। নেওয়ার পরে আমাকে মাঝখানে বসালো, আর একটা মাইক্রোতে উঠালো। আমি বুঝতে পারছি যে আমাকে 1 ঘন্টা ওখানে রাখার পরে তখন তো আমি একদম, ওরা আমাকে বলতেছিল যে তুমি সাইকেল বোম, টাইম বোমটা সম্বন্ধে তুমি কি জানো। তো আসলে টাইম বোমটা যে কি সেটা তো আর আমাদের জানার কথা না। তখনই বুঝছি ওদের একটা কোনো গেম আছে আমাকে নিয়ে। তখন আমি একদম চুপ হয়ে গেলাম। মানে স্ত্রী, সন্তান,
বাবা মার কথা মনে হইতে থাকলো, মনে হইলো যে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে আমাকে নিয়ে যাচ্ছে। তখন আর আমার কোনো কথা মুখ দিয়ে বের হলো না, শুধু চোখ দিয়ে পানি পড়তে থাকলো, চোখ দিয়ে শুধুই পানি পড়তেছিল। এভাবে করে ওরা যেখানে নিয়ে রাখলো, রাখার পরে প্রায় 1.5 ঘন্টার মতো গাড়িতে ঘোরালো, ঘোরানোর পর একটা জায়গায় নিয়ে গেল। যাওয়ার পরে ওইখানেও ওইভাবে রেখে দিল, পিছনে হ্যান্ডকাপ, নিচে বসায় রাখলো। রাখার পরে রাতের বেলা মানে 1 ঘন্টা পরে মাঠ শুরু হইলো, হকি স্টিক দিয়ে মারা শুরু করলো, পিছনে শোয়াইলো, শোয়ায় পিটাইলো, পিটানোর পরে পায়ের উপরে লাঠি দিয়ে মানে 2 জন দাঁড়ালো, মানে বাজেভাবে নির্যাতন করলো। করার পরে ওরা 1-1.5 ঘন্টা পরে আবার মুখে একটা লবণ জাতীয় একটা একটু পানি সেটা দিল, আর ঘাড়ে একটা ইঞ্জেকশন দিল। দেওয়ার পরেই আমি মানে মনে হলো যে আমি ভাসতেছি, মানে কল্পনার জগতে আমি চলে গেলাম। মনে হলো আমি বাইরেই আছি, ওইখানে আসলে নাই। আমি আমার সামনে যারা আন্দোলন সংগ্রামী ছিল সবার কথাটা শুধু মনে পড়তেছিল, আর আশেপাশে চিৎকার, মানে একবার আমাকে মারে, আবার অন্যদেরকে, ও আমার সাথে যারা ছিল রানা, রিয়াজ, জনি, মনে হয় ওদেরকে মানে মারতেছে। এভাবে করে ওই 3 দিন এভাবে কঠিন নির্যাতন করলো। পানিও খেতে দিল না, খাবারও খেতে দিল না। 3 দিন একদমই খাবার খেতে দেয়নি, বলে তোরা মানুষ পুড়িয়ে মারছিস, তোদেরকে আমরা পানি না খাওয়াই মারব। তো আমি তখন মানে তখন ওই 3-4 দিনের মতো চেঞ্জই ছিল না, কোনো চেঞ্জ কাজ করেনি। হঠাৎ করে একদিন যখন জ্ঞান আসছে আমার 4 দিন পরে, প্রতিদিন ইঞ্জেকশন দিত, হঠাৎ করে আমি মনে হলো আমি বাথরুমে যদি যাওয়ার কথা বলি তাহলে মনে হয় আমি একটু পানি খেতে পারবো। তো বাথরুমে যখন বললাম যে আমার বাথরুমে প্রেশার আসছে, আসলেও তো আসে নাই। তো ওরা আমার বাথরুমের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার হ্যান্ডকাপটা খুলে দেওয়ার পরে আমার হাতে যে এখনও কাটা আছে, মানে হাত তো ফুলে গেছে, তো আমি আর হাত আর সামনের দিকে আনতে পারি না। ওরা দরজাটা খুলে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বাথরুমে দিল, দিয়ে ওরা এভাবে টেনে ধরলো, বললো ছিটকানি লাগাবো না, আর পিছন থেকে গামছাটা খুলে দিল, কাপড়টা উঠাই নিল। আমি বাথরুমের কল খুলে দেখলাম কোনো পানি নেই। তখন পাশে একটা ড্রাম রাখা ছিল, ড্রামে একটু পানি ছিল, ওই পানিটা এভাবে ড্রামটা ধরে মগটা ভিতর ঢালতে গিয়ে পড়ে গেছে, মানে হাত তো একদম সেন্সলেস, হাত এরকম ফুলে গেছে। পরে একটু মগে পানি পাইলাম, মানে একদম ময়লা শ্যাওলা পানি, ওই পানিটাই মুখে নিয়ে খাওয়ার পরে মনে হইলো যে আমি আবার নতুন করে মনে জীবনটা ফিরে পেলাম। পরে আবার নিল, নেওয়ার পরে ওইভাবে রেখে দিল। মানে কতদিন পরে পানি খেলেন আপনি? 3 দিন পরে। তাও এই বাথরুমের কলে পানি ছিল না, ওই ড্রামে একটু পানি জমে ছিল নিচে, ওই পানিটা খেলাম। মানে মানুষও কি এরকম হয়? পানি চাইলে দিত না ওরা, আমাদের লবণ জাতীয় একটা কি একটু ঠোঁটে এইভাবে দিয়ে যেত, ঠোঁটটা ভিজাই দিয়ে যেত, এটাও লবণযুক্ত যে কোনো একটা মেডিসিন। পরে নির্যাতনটা খুব বেশি ছিল, আমার বাম পা, ডান হাতের এইটা, এগুলো ভেঙে যায় একটা সময়, আমি দাঁড়াইতেও পারি না। তো এইভাবেই আর কি এক সময় এরকম আবার বের করলো, বের করে নির্জন একটা জায়গায় নিয়ে গেল, ওখানে গিয়ে আমার চোখ খুলে দিল, আর ওরা মুখোশ পরলো, শুধু চোখ দেখা যায়, এভাবে লাঠির মাথা করে লাইট এভাবে বেঁধে আমার সামনে ধরলো, আর ক্যামেরা একজনে ভিডিও করলো, আমার থেকে একটা স্টেটমেন্ট নিল, সব কিছু জিজ্ঞেস করলো, কার নির্দেশে তুমি আসছো, আগেই বলছে যে তুমি বলবা, খালেদা জিয়া তোমার নির্দেশ দিছে, তারেক রহমান নির্দেশ দিয়েছে, তাদের নির্দেশেই তুমি এই কাজগুলো করছো। তো সেটা আমাকে শিখে যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দিবে, এই আর কি। ওইটা আবার ভিডিও করে রাখলো, আবার নিয়ে আসলো। এভাবে মনে হয় আনুমানিক, আসলে তো চেঞ্জ ছিল না, 10 দিনের মতো 12 দিনের মতো নির্যাতনের পরে হঠাৎ করে একদিন গাড়িতে উঠালো, উঠানোর পরে এরকম মিনিমাম 6 ঘন্টা গাড়িতে ঘুরালো, ঘুরানোর পরেই আর একটা নতুন জায়গায় নামলো। ওইখানে আমি এভাবে সিঁড়ি দিয়ে প্রথম উপরে উঠলাম, আবার নিচে নামলাম সিঁড়ি দিয়ে, নামার পরে একটা এরকম গলির মতো আমাকে একটা রুমের ডান সাইডে রাখলো। রাখার পরে ওরা পিছন থেকে হ্যান্ডকাপটা খুললো না,
মাথার কাপড়টা খুলে দিল, শুধু গামছাটা বেঁধে রাখলো। রাখার পরে আমার হাতের হ্যান্ডকাপটা খুলে পিছনে আমার হাতের এখানে একটু মেডিসিন লাগালো, এখানে এমন মোটা হয়ে গেছে, পচে গেছিল। তারপরে মানে হ্যান্ডকাপ থাকতে থাকতে হাত কেটে গেছে, পিছনে হ্যান্ডকাপ তো নাড়াচাড়া হয়। পরে আমি একটা পর্যায়ে আমি চোখটা খুলে দিল, ওরা পিছনে তাকালাম, আমি খুলে দিয়ে ওরা সরে গেছে। সরে যাওয়ার পরে আমি দেখলাম যে আমি ছোট একটা ঘর সামনে আছে, আর মানে কোনো একদমই নিচে ফ্লোরে কিছু নাই। আমাকে ওখানে বসালো, বসানোর পরে ওই অবস্থায় রাখলো। রাখার পরে আমি বুঝতে পারলাম যে আমি এখন গুম। ওখানে ওয়ালে লেখা ছিল গ্যান্ডারিয়ার সোহেলের নাম। ওকে আমি চিনতাম, ও হ্যান্ডকাপ দিয়ে লিখে গেছিল সোহেল গ্যান্ডারিয়া। তখন আমি বুঝলাম যে গুম। তখন আবার একদমই মানসিকভাবে ভেঙে পড়লাম। ওরা আবার প্রায় তখন মনে হয় ভোরের দিকে ওরা আবার আসলো, এসে পরে আবার বের করলো। বের করে এরকম চোখ তো বাঁধা, ওরা নিয়ে গেল লাঠি এরকম ধরে, আমি লাঠি ধরে ধরে গেলাম। একটা ওয়াশরুমের ভিতর ঢুকাই দিয়ে বললো ওখানে একটা লুঙ্গি রাখা আছে, তোমার ড্রেস খুলে তুমি ওই লুঙ্গিটা পরো, তোমার রেখে দাও। ওই লুঙ্গি পরানোর পরে আবার নিয়ে ওই রুমে রেখে দিল। নিয়ে একটা বনরুটি দিল, বনরুটিটা খেলাম। পানি, একটা মামের পানির বোতলে 1 বোতল পানি দিল। তো এইভাবেই শুরু হলো আর কি গুমের জীবন। সাদেত আহমেদ, আপনি 130 দিন আয়না ঘরে ছিলেন। দিনগুলি কিভাবে কাটলো? সেখানে আপনাকে যেই আয়না ঘরে রাখা হলো, আর কাকে কাকে সেখানে আপনি দেখতে পেলেন? কার কার উপস্থিতি টের পেলেন? আপনার মতো এরকম ভিকটিম বা কারা আপনাদেরকে আটকিয়ে রাখলো, তাদের সাথে কি কথা হতো আপনাদের? প্রথমত আমি কোন আয়না ঘরে ছিলাম আমি সেটা জানি না, কারণ বলা খুবই মুশকিল, বিকজ চোখ বেঁধে নিয়ে গেছে। আর ম্যাক্সিমাম আমি আওয়াজ যেটা পেতাম সেটা হচ্ছে প্লেনের ইঞ্জিনের আওয়াজটা পেতাম। আমি যেহেতু বলেছি আমি ব্যবসা করি, আমি এভিয়েশন সাইডে ব্যবসা করি, ফ্রেড ফরওয়ার্ডিং, কার্গো, জিএসএ, প্লেন, এয়ারলাইন নিয়ে। তো আমি কিছু জেট ইঞ্জিন সম্বন্ধে আমার কিছু আইডিয়া আছে যে কোনটার কীরকম। তো মাঝে মধ্যে যখন আমি আওয়াজটা পেতাম তখন আমার সন্দেহ হতো আমি হয়তো এয়ারপোর্টের আশেপাশে আছি বা প্লেনের রুটের এমন কোনো দিকেই আছি, এটাই আমার ধারণা ছিল। এর বাইরে এক্স্যাক্টলি কোথায় রেখেছে এটা বলা মুশকিল। আর যেরকম প্রথমে যে একটা খুব বিচ্ছিরি বিদঘুটে একটা রুমের মধ্যে ছিলাম, বেশ বড় রুমই ছিল, ওটা আপনার প্রায় 14 ফিট বাই 12 ফিট এরকম কিছু হবে। তো একটা সময় ওই প্রথম 1 মাস ইন্টারোগেশন, তারপর হুটহাট করে চোখ বেঁধে হ্যান্ডকাফ করে নিয়ে যে আপনার নির্যাতন করা বা ইন্টারোগেশন করা বা আবার ফেরত এনে ফেলে দেওয়া, এগুলার পরে 1 মাস পরে এই জিনিসটা থেমে যায়। থেমে যাওয়ার পরে তখন জিনিসটা আরেকটু মানে মানসিকভাবে টর্চারের দিকে চলে যায় যে এখন কি হবে, এখন কি করতে পারে, এখন আমার সাথে আবার নতুন করে কি হতে পারে। তো হঠাৎ একদিন এসে মানে কি গার্ডদের সাথে কথা বলার চেষ্টা করতাম, বাট স্বাভাবিকভাবে তারা কেউই কথা বলতো না, তারা সবাই মাস্ক পরা থাকতো, শুধু চোখ দেখা যেত। তেমনভাবে কেউই কথা বলতো না, বাট টুকিটাকি আমরা অল্প কিছু তো কথা বলতেই পারতাম। তো মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে আমি যদি ছাড়া পাই বা আমাকে যদি ছাড়া দেওয়া হয় আমি বুঝবো কি করে। জিজ্ঞেস করতাম যে আমার পরিবার কি জানে যে আমি বেঁচে আছি না মরে গেছে। তো তখন তারা বলেই দিত যে ধরে নেন আপনার পরিবার ধরেই নিয়েছে আপনি আর নাই, ধরে নেন আপনি আর নাই। তো মাথায় তখন ওই চিন্তা নিয়ে বসে থাকতাম যে আসলেই তো আমি আর নাই, কেন আমাকে কেউ খুঁজেও পাচ্ছে না, আর আমি আর কিছু করতেও পারছি না। যা স্বপ্ন থাকে যে বাচ্চাদের নিয়ে, এটা নিয়ে, সব তো চলে গেল, সব শেষ। এর পরে যে কিছু আছে, কাল বলে যে কিছু আছে, এটাও তো আমি জানি না। তো
একজন বলেছিল যে কোনোদিন যদি আপনাকে আপনার কাপড় ফেরত এনে দেওয়া হয়, বুঝবেন যে ওই দিন আপনাকে হয়তো কোনো একটা ডিসিশন দেওয়া হবে। তো এরকম হঠাৎ করে একদিন একটা গার্ড এসে আমাকে আমার কাপড় দিল, তখন আমি আরও ঘাবড়াই গেলাম যে এখন কি, এরপরে কি। তো আমাকে বললো যে আপনি চেঞ্জ করে নেন আর আপনার লুঙ্গি গেঞ্জিটা এক সাইডে রেখে দিন। তো চেঞ্জ করে নেওয়া হলো। সরি, এর মধ্যে একটা ঘটনা হয়েছে, একবার আমাকে ইন্টারোগেশনে নিয়ে যাওয়া হয়েছিল, বেশ লম্বা ইন্টারোগেশন। তো ইন্টারোগেশন থেকে ফেরত আসার সময় আমি নর্মালি যেদিক দিয়ে হেঁটে যেতাম ওদিকে হেঁটে যাচ্ছিলাম না, অনেক বেশ দূর হেঁটেছি। হাঁটার পরে আমি যখন চোখ খুললো তখন দেখলাম আমি একটা ছোট রুমে এসেছি, মানে একটা নতুন রুম, বাট ছোট, আরও অনেক ছোট। মনে করেন একটা কবর থেকে হয়তো 2 ফিট লম্বা 2 ফিট চওড়া এরকম। আমি চিন্তা করলাম যে মানে তখন তো আমরা বলতে গেলে যে হয় না, আর কথা বলার কেউ নাই, নিজে কিছুটা মানসিকই হয়ে গেছিলাম, মানে নিজের সাথে নিজের হ্যাঁ, কথা বলা। তো নিজেই তখন বলতাম যাক হয়তো আমি একটু আপগ্রেড হয়েছি, আগের পচা রুম থেকে এখন একটু পরিষ্কার রুমে এসেছি। তো এরপরে যেটা বলছিলাম যে যখন আমাকে আমার কাপড় এনে দেওয়া হলো, এনে দেওয়ার পরে আমি তখন খুব আতঙ্কিত হয়ে গেছিলাম যে এরপরে কি হবে। তো কাপড় চেঞ্জ করে বসে আছি, আবার 3-4 জন ঢুকলো, ঢুকার পরে হ্যান্ডকাফ করলো। মানে এটা অটোমেটিকলি একজন চোখ বাঁধতে থাকে, একজন হ্যান্ডকাফ করতে থাকে, মানে সিস্টেমেটিকভাবেই তারা করে বললো যে এবার উঠেন চলেন। উঠলাম, বের হলাম। তো আমি তো বাইরের কোনো সূর্য দেখছি না, কোনো আলো দেখছি না, দিন রাত কিছুই জানি না। তো হাঁটতে হাঁটতে একটা মাইক্রোবাসের দিকে মানে উঠালো, তো বুঝতে পারছি যে আশেপাশে যারা আছে সবাই হয়তো বুটের আওয়াজ করে স্যালুট করছে বা করছে। তো মাইক্রোবাসে বসলাম, বসার সাথে সাথে একজন বলল, যান আজকে আপনি রিলিজ হয়ে গেলেন। তা আমি চিন্তা করলাম রিলিজ বলতে কি বোঝাচ্ছে। তা আমি তখন বললাম যে রিলিজ মানে কি বলছেন। তো বললো যে আপনি ক্লিয়ার। তো সাথে সাথে একটা মানে ভিতরে ভয় আসলো যে ক্লিয়ার কেন, আমরা যারা রাজনীতি করি, আমরা যা দেখে এসছি, যা শুনে এসছি, আমরা রাজনীতি কর্মী হিসাবে আমরা এটাই জানি যে সাধারণত কী হয়, কোথাও নিয়ে যে ছেড়ে দেওয়ার পরে দেখানো হয় ক্রস ফায়ারে উনি মারা গেছে বা কিছু আছে। তো ভাবলাম যে শেষ পর্যন্ত হয়তো এটাই হবে, এটাই যদি হয় তাও তো অ্যাটলিস্ট পরিবার জানবে যে সে এই সময় শেষ হয়েছে। মানে সবচেয়ে ভয়ঙ্কর চিন্তাটা তখন মাথার মধ্যে ছিল। তখন ভয়ঙ্কর চিন্তা আসে, তখন আপনি কলমা পড়ে ফেলেন, তখন আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলেন, ক্ষমা চেয়ে ফেলেন। তো তারপর মাইক্রোবাসে উঠে যাচ্ছি একটা জায়গায় যে গাড়িটা থামলো, থামার পরে টেনশনটা আরও বাড়লো। তো নামার পরে আবার দেখি পাড়া দিয়ে 1-2টা স্টেপ পাড়া দিয়ে একটা রুমে ঢুকলাম যেখানে অনেক আওয়াজ, অনেক মানুষ। তো তখন আরও ভয় লাগলো যে এখানে বোধহয় আসল প্ল্যানিংটা হবে, শেষ সিদ্ধান্তটা এখানেই শেষ হবে। তো তখন বসায় বুঝতে পারছি যে 2জন অফিসার কথা বলছে, কেন একজনকে গ্রিট করলো স্যার বলে। তো কিছুক্ষণ পরে বুঝলাম যে একটা টিম হয়তো চলে গেল, আরেকটা টিম বসা আছে। তখন একজন বলল যে স্যারের হ্যান্ডকাফটা খুলে দাও, চোখটা খুলে দাও। তো খোলার সাথে সাথে এরকম অনেক আলো চারদিকে, এখানে এতক্ষণ চোখ বন্ধ থাকলে আপনি যখন একটু লাইট দেখলেও আপনার চোখে লাগবে। তো যখন চোখ খুললাম তখন দেখলাম বেশ পুলিশের ইউনিফর্ম পরা পুলিশের অনেক অফিসার। তো তখন আমার সামনে একজন এডিসি বসা ছিল ডিবির। তো তখন বুঝলাম যে আমাকে ডিবির সিভিল প্রশাসনের কাছে, হ্যাঁ, আমাকে ডিবি এডিসি হাতে উঠিয়ে দেওয়া হয়েছে, মানে তাদের পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। সেটা কোন এলাকা? ডিবি মিন্টু রোডে। মিন্টো রোডে। হ্যাঁ। তারপরে আপনার বিরুদ্ধে মামলা দেয়া হলো? না, সাথে সাথে মামলা দেওয়া হয়নি। আমি ডিবিতেও নোটে ছিলাম না, মানে যেটা ওরা নোট করে না আর কি। তো ডিবিতেও আমাকে 28 দিন রাখা হয়েছে। মানে ওই আয়নাগর থেকে আবার এখানে 28 দিন? হ্যাঁ, এখানে 28 দিন রাখা হয়েছে তাদের চিন্তাধারা বা বুঝে নেওয়ার জন্য যে আমাকে নিয়ে কী করবে বা কোন মামলায় দিবে বা কিসের মধ্যে ফেলবে। তো এই 28 দিনের মধ্যে তারা আমাকে বাইরের কোনো মানুষের সাথে যোগাযোগ করতে দেয় নাই, বা ডিবির যে লক আপে রাখে নাই, আমাকে রেখেছে এডিসির একটা এক্সটেনশন রুম থাকে, এক্সটেনশন রুমে।
তো যখন আমি ডিবির এখানে এসেছি তখন তখন ফার্স্টে মনে করলাম যে যাক আমি তো অ্যাটলিস্ট সামনে তো এসেছি। তো এডিসি সাহেব আমাকে দেখে নিজেও একটু হয়ে গেল, কেন আমার তারপরে 28 দিন পরে আপনাকে ছেড়ে দেয়া হলো? না, 28 দিন পরে আমাকে মামলায় দেওয়া হলো। মামলা দেওয়ার পরেই পরের দিন আমাকে কোর্টে প্রডিউস করলো। আনিসুর রহমান খোকন ভাই, আপনি গুম কমিশনে যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে আপনি লিখেছেন যে সেখানে দেয়ালে আপনি সোহেল সূত্রাপুর লেখা দেখতে পেয়েছেন, তারপরে জনি এবং সোহাগকে, এই দুইজনকেও আপনি সেই আয়নাঘরে কি দেখতে পেয়েছিলেন, বা তাদের পরিস্থিতি কি এখন? তারা কি ফেরত এসেছে? হ্যাঁ, ওরা ফেরত এসেছে, জনি ফেরত এসেছে। সোহেলদের তো আর কোনো খোঁজ এখন আমরা পাই নাই। তো আমরা ওইখান থেকে যখন মানে আমাদেরকে ছাড়া ওরা করে, ওইরকম হঠাৎ করেই একদিন ভাই যেভাবে বললো, সাদাত ভাই আমাকে হঠাৎ করে, যখন আমরা লক আপ ওই সময় খোলে না, হঠাৎ করে আমি 3টা শব্দ পেলাম যে ওদেরকে নিয়ে গেছে। তো ভয় ভীতি কাজ করতে লাগলো যে ওদেরকে কোথায় নিয়ে গেছে। যারা ওদের আমাদের সাথে কখনো কন্ট্যাক্ট হতো না, কিন্তু এইভাবে রুমগুলো মানে একজনের চেহারা দেখা যেত না, কিন্তু আমি বুঝতে পারছি যে ওইখানে জনি আছে আর একটা সোহাগ নামে একটা ছেলে আছে। তো ওদের নিয়ে গেছে, তখন আমার কাঁপতেছিলাম, আমি মনে হয় মেরেই ফেললো কি না। তখন আমাকে হঠাৎ করে বের করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওরা চোখটা খুলে আমাকে ওয়ালের সাথে এরকম মাথা লাগায়, আমার চুল বড় হয়ে গেল, দাড়ি বড় হয়ে গেল, ওইগুলো ওরা নিজেরা ইচ্ছা মতো কেটে দিল। কেটে দেওয়ার পরে আবার বাথরুমে ঢোকার আগে বললো যে আপনার যে পোশাকটা বাথরুমে রাখা ছিল এক সাইডে, ওইটা পরেন। তা আসলে 4 মাস পরে ওটার পরার মতো কোনো অবস্থা ছিল না। তেলাপোকা, ইঁদুর এইসব একদম নোংরা বিচ্ছি। আর আমি পুরো 4 মাসে, আমি 3 মাস 17 দিনে আমি খালি গাইছিলাম, শরীরে কোনো কাপড় ছিল না, শুধু ওরা লুঙ্গিটা পরতে দিত, 5 দিন পরে পরে গোসল করাতো। তারপরে আপনাকে কোথায় নিয়ে গেল? তারপরে আবার রুমে আনলো, এখান থেকে চুল কাটলো, পরে আমার ড্রেসটা পরালো, আমাকে শেপটা করতে ওরা একটা রেজার দিল যে আপনি শেপ করেন, এত বড় বড় দাড়ি হয়ে গেছে, অনেক কষ্টে এখানে কোনো মতো করে একটু করলাম ওদের কথায়। পরে আমাকে আবার রুমে আনলো, এনে পিছনে হ্যান্ডকাপ পরালো আর সুতা দিয়ে ইচ্ছা মতো বাঁধার পরে অনেক কষ্ট, মানে কেটে গেল এই সাইড। পরে ওরা আবার ওইভাবে গাড়িতে উঠলো, ঘোরাতে একদিন সারাদিন, মানে ওনায় দুপুরে পরে বের করছে। রাত 12টার সময় হঠাৎ করে আমি আওয়াজ পেলাম এই ফেরিঘাটের একটা শব্দ, ওই ডিমওয়ালা ফেরিওয়ালার শব্দ। আমি যে ফেরিতে আছি সেটা আমি বুঝতে পারলাম। ফেরি পার হয়ে কোথায় নিল? পাওয়ার পরে ওরা আমাকে এক টিম আর এক টিমের কাছে হস্তান্তর করলো। কোথায় এটা? এটা আরিচা ফেরিঘাট। তো আমার তো চোখ বাদ, আমি তো আর জানি না। পরে ওই পারে নিয়ে আমাদের নির্জন একটা এলাকা, রাত 3টা বাজে তখন আনুমানিক, বেঁধে রাখলো হাত এভাবে উপর দিয়ে। অনেক কষ্ট, মানে সহ্য করার মতো না। একটু পানি 6-8 ঘন্টা হয়ে গেছে, ক্ষুধা। পরে আমাদের কিছু বললো না ওরা। হঠাৎ আবার ওইখান থেকে 2 ঘন্টা বেঁধে রেখে ভোর 4:30 এরকম সময় ওরা আমাকে মাইক্রোবাসে তোলার পরে ওরা আমাকে বলল যে চোখটা খুলে দিল। খুলে দেওয়ার পরে দেখি প্রত্যেকটা বিভৎস চেহারা, এত বড় বড় চুল, এই বড় গোপ। 4 জন ওরা, আর আমরা 3 জন। কে আপনারা 3 জন? কে? জনি, সোহাগ আর আমি। পরে আমাদেরকে রাস্তায় নামায় বললো যে ওরা সামনাসামনি হাট, বস্তাটা কোথায় আছে, বস্তাটা নাও। তখন জনি সোহাগরা খুব কান্না করে পা ধরে বললো ওদের। আমি তো একদম মানে হয়ে গেছি। আমার কথা হলো, মেরে ফেললেও তো শান্তি, মানে এই মানসিক যন্ত্রণা মানে তো সহ্য করার মতো না। বাচ্চাদের কথা মনে উঠলে, স্ত্রীর কথা মনে উঠলে, আমার বাবা মার কথা মনে হইতো যে তখন মৃত্যুই এর চাইতে মনে হয় ভালো, সহ্য করা না। পরে বললাম যাওয়ার হোক, আমি হাঁটতে থাকলাম। একটা পর্যায়ে একটা হোটেলের সামনে ওরা নেওয়ার পরে বলল, লোকজন ডাকলেই আসেন, আপনারা দেখেন ঢাকার থেকে এরা সন্ত্রাসী করতে আসছে। আমাদেরকে এরকম ফুটপাতে বসাই দিল রাস্তার পাশে, আর এতগুলো পেট্রোল বোম, হাত বোম এনে সামনে রেখে ভিডিও করলো। তো আমার যখন চোখ খুলে দিল তখন তো আমার এগুলো কিছুই মনে হয় না, মনে হয়েছে যে আমি তো জীবিত, আমি তো মনে হয় বেঁচে গেছি। দেখলাম র্যাব চলে আসছে, র্যাবের ড্রেসে র্যাব। তখন আমি র্যাবের সামনে আমি প্রথম
মুখ খুললাম, ওদেরকে জিজ্ঞেস করলাম যে ম্যাডামের শরীর কেমন আছে, ম্যাডাম কি ভালো আছে, আমার পরিবারের সকলে ভালো আছে? তো ওরা একটা জবাব দিল যে আপনার পরিবারের সবাই ভালো আছে, ম্যাডামও ভালো আছে, একটা দুঃসংবাদ আছে, সেটা হলো আপনাদের নাসিরউদ্দিন পিন্টু মারা গেছে। ম্যাডামের কথা জিজ্ঞেস করানোর এইমাত্র কারণ যে আমি স্বপ্নে দেখছি ম্যাডামকে ওরা গুলি করে মেরে ফেলছে। মানে ওটা মাথায় কাজ করছে সব সময়। তো তখন আমরা অনেকটা খুশি, মনে হয় জীবনে দ্বিতীয় আমি এখানে একটু বিরোধ একটা জিনিস দেখতে অ্যাড যাবো। করবো ওনার সাথে, যে আমাকে যখন ওরা কেস দিয়ে কোর্টে প্রডিউস করলো, তার আগের দিন আমি কিন্তু ডিবি কার্যালয়ে বসা, তখন ওরা আমাকে টিভি স্ক্রলে, আমরা তখন টিভি দেখতাম, তো টিভি স্ক্রলে বলছে যে আজকে স্ক্রলে আপনার নাম দেখবেন। তো হঠাৎ করে দেখি আমার নাম উঠছে যে আমাকে রামপুরা ব্রিজের উপর থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এটা যখন এসছে তখন আমি বললাম যে ভাই আমি তো এখানে বসা, অথচ আপনাকে অ্যারেস্ট করা হয়েছে 4 মাস আগে। হ্যাঁ, তাই আমি বললাম যে আমি তো এখানে বসা। আজকে তারপরে পরে আমি ওইখানে পরে দিল, পরে আমাকে র্যাবের নিয়ে গেল, সারাদিন ওরা আর কাউকে যোগাযোগ করতে দেয়নি। সন্ধ্যায় আমাকে থানায় যখন দিল, তো তখন আপনি পরিবারের সাথে যোগাযোগ হলো। আমি আসলাম, আমার পরে তো খুব মানে আমি মানসিকভাবে খুব শক্ত হয়ে গেলাম। আমাকে লয়ার গেল, বললো খোকন তুমি ভাগ্যবান, তারেক রহমান তোমার জন্য পাগলের মতো চেষ্টা করছে। তো সত্যি ওই আনন্দের দিন মানে আমাদেরকে মানে কিভাবে যে ছিলাম, মানে আবার স্ত্রী সন্তান বাবা মা নেতা কর্মী সবার সাথে পুনর্জন্ম দেখা হবে, এটা কখনো মানে চিন্তা করার মতো না। মানে কি পরিমাণ আমরা আনন্দিত, মানে আমরা যে কি শারীরিকভাবে কি অসুস্থ ছিলাম, কিন্তু সেটাকে মনেই হয় নাই। মনে হয়েছিল পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন ছিল ওইটা আমাদের আমাদের কাছে। আবিষ্কার দর্শক, করেছে, এটাই বড় আজকে জিনিস। আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা দুজন ভুক্তভোগীর যে ফিরে আসার আনন্দ, আয়নাগর থেকে সেই করুণ বর্ণনা শুনছিলেন। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো অতিথিদেরকে নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।